রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি ছেড়ে দেশের পথে রওনা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এক ঝাঁক প্রতিনিধি ছুটে এলেন ভারতে বাণিজ্য শুল্কের আলোচনা চূড়ান্ত করতে। শুনতে পাচ্ছি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না, পুতিনের ভারত সফরের পর সেই বিষয়গুলো নিয়ে আর দেরি করতে চায়নি আমেরিকা, সেগুলো চূড়ান্ত হয়ে গেছে এবং ভারত আমেরিকা বাণিজ্য শুল্ক চুক্তি কয়েকদিনের মধ্যে সই সাবুত হয়ে যাবে। এই আলোচনা দিয়ে শুরু করলাম বটে, কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো এখন, একদিক দিয়ে সেটা বাণিজ্য শুল্কের চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো ভারতের সুরক্ষা, সেই সমস্ত ব্যাপার নিয়ে। দিল্লিতে ভারত আমেরিকার দুদিনের সন্ত্রাসবাদী বিরোধী বৈঠক হয়ে গেল। দিল্লিতে হওয়া এই দুদিনের ভারত আমেরিকা বৈঠকে দুপক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা আরও গভীর করেছে। বিশেষ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস, আল কায়দা এদের ওপরে আরও শক্ত করে প্রতিবন্ধ লেগে গেল। ড্রোন, এআই ব্যবহার ও টেরর ফান্ডিং ঠেকানোকে কেন্দ্র করে কৌশলগত সমন্বয়কে নতুন স্তরে তুলে নিল ভারত আমেরিকা দুই দেশ। কারা যেন বলছিল আমেরিকা এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে এবং পাকিস্তানের পোলা বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে নাকি কোলে তুলে নিয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে এই প্রতিবেদনটা শুনুন। গত কিছুদিন ধরে বলে যাচ্ছি, গত কয়েক মাস ধরে বেশ কিছু বেগরবাই করার পর ট্রাম্প সাহেব অবশেষে ঠিক লাইনে ফিরছেন নানান চাপের ফলে। সেই ফেরার এক নমুনা হলো এই দুদিনের বৈঠক। পাকিস্তানে ও বাংলাদেশে সন্ত্রাসবাদের চাষ করে যারা, ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখছিল যারা, তারা ভালো করে আমার এখনকার এই প্রতিবেদনটি শুনবেন। নয়াদিল্লির এই বৈঠক মূলত দুইটি প্ল্যাটফর্ম মিলে অনুষ্ঠিত হয়। একটা প্ল্যাটফর্ম ছিল 21তম ইন্ডিয়া ইউএসএ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম এবং দ্বিতীয়টি হলো 7ম ডেজিগনেশনস ডায়ালগ। স্থান নয়াদিল্লি। দুদিন ধরে প্রযুক্তিগত ও কর্মপর্যায়ের আলোচনার পর 6 ডিসেম্বর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ডক্টর বিনোদ বাহাদে, জয়েন্ট সেক্রেটারি কাউন্টার টেররিজম, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার। আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন মনিকা জ্যাকবসন, সিনিয়র ব্যুরো অফিসিয়াল, ব্যুরো অফ কাউন্টার টেররিজম, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, সেখানকার তিনি কর্ত্রী। বৈঠকের প্রধান বার্তা হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথভাবে অবস্থান, সমস্ত রকমের সন্ত্রাসবাদকে বিনা শর্তে নিন্দা। দুই দেশই স্পষ্ট ভাষায় বলেছে সন্ত্রাসবাদকে রাজনৈতিক বা মতাদর্শিক বা অন্য কোনো অজুহাতে ন্যায্যতা দেয়া যায় না। এতদিন আমেরিকার কাছে আমেরিকা নিজে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো তারা তাদের কাছে খারাপ, কিন্তু ভারতে যারা সন্ত্রাস চালাতো, পাকিস্তানি মদতপুষ্ট, তাদেরকে সন্ত্রাসী বলার আগে আমেরিকা 10 বার ভাবতো, অনেক সময় এটা বলতোও না। ক্রস বর্ডার টেররিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বৈঠক। যৌথ বিবৃতিতে ক্রস বর্ডার টেররিজম শব্দ ব্যবহার করে ভারতের নিরাপত্তা উদ্বেগ, যা মূলত পাকিস্তানি উৎসের সন্ত্রাস, সেটাই সরাসরি কিন্তু প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এখানেই শেষ নয়, দোষীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা। ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে 22 এপ্রিল 2025-এর পেহেলগাঁও হত্যাকাণ্ডের কথা, যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট। এছাড়া উঠেছিল 10 নভেম্বর 2025-এ দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা
এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা। এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত। আলোচনার মূল থিম ছিল নিরাপত্তা ইস্যু। বৈঠকে ট্র্যাডিশনাল এবং এমার্জিং দুই ধরনের হুমকি নিয়েই আলোচনা হয়। সন্ত্রাসী নিয়োগ মানে টেররিস্ট রিক্রুটমেন্ট, অনলাইন প্রোপাগ্যান্ডা, সোশ্যাল মিডিয়া ও চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ যেভাবে হচ্ছে সেটা কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বলা বাহুল্য, এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করার ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেল ভারত। এর আগে বাংলাদেশ পাকিস্তানের অপারেশন সিন্দুরে সন্ত্রাস ঘাঁটিতে আক্রমণ করেছিল ভারত, কিন্তু তারপরে তাদেরকে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে নেমে পড়ে। 4 দিনের যুদ্ধ, তারপরে যুদ্ধ থেমে যায়। কিন্তু এখনো বাংলাদেশে সেভাবে কোনো পদক্ষেপ করেনি ভারত। এই বৈঠকের ফলে সেটা সম্ভব হবে। বৈঠকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ও ইউনাইটেড নেশনস 1267 এই বিষয়ে এই প্রথম স্পষ্ট অবস্থান নিল আমেরিকা। লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এদের প্রক্সি, স্পন্সর, ফান্ডার ও ব্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার জন্য যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউএন 1267 স্যাংশনস রেজিমের আওতায় অতিরিক্ত ডেজিগনেশন মানে তালিকাভুক্ত হয়েছে। গ্লোবাল অ্যাসেট তাদের ফ্রিজ করা হবে, মানে যেখানে সারা পৃথিবীতে তাদের সম্পদ আছে সেগুলো জব্দ করা হবে। তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর্মস এম্বার্গো অর্থাৎ অস্ত্র সরবরাহ নিষেধ করা হবে। ভারত বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে, কারণ তারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF যারা পহেলগাঁও হত্যাকাণ্ড করেছিল তাদেরকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষিত করে দিয়েছে আমেরিকা। এটি এলইটির একটা প্রক্সি সংগঠন এবং পহেলগাঁও হামলার দায় তারাই নিয়েছিল। যৌথ বিবৃতিতে ও সংবাদ প্রতিবেদনে কয়েকটি প্র্যাকটিক্যাল কোঅপারেশনের কথাও এসেছে, সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকার এই হাত মেলানো এক নতুন যুগের সূচনা করল। এবার বলবো অল্প কথায় ভারতের কৌশলগত লাভ কী হলো এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো এবং যারা বাংলাদেশে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে ভারত ভাঙার জন্যে, তাদের জন্য এই বৈঠকের সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে সেই বিষয়টি। এই বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত লাভজনক হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষিতে, যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো এবং স্থানীয় সন্ত্রাসী দলগুলো ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। ভারতের মূল কৌশলগত লাভগুলোকে এভাবে বলা যায়, যেমন 1, ভারতের ক্রস বর্ডার টেররিজম ন্যারেটিভ যেটা সারা পৃথিবীতে ভারত দিয়েছে সেটা এখন আন্তর্জাতিক স্তরে মার্কিন সমর্থন পেল। এতদিন কিন্তু মার্কিনিরা ভারতের সমস্ত এইসব ব্যাপারে সমর্থন দেয়নি, যা পাকিস্তান উৎস সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গ্লোবালি বৈধতা দিল। এবার যৌথ বিবৃতিতে দুই দেশের এলইটি, জৈশ-ই মোহাম্মদ, JEM, ISIS, IS ও আল কায়দা এর পরিষ্কার নাম উল্লেখ করা হয়েছে, যা ভারতের দীর্ঘমেয়াদী অভিযোগকে প্রতিষ্ঠিত করে দিল। 2 নম্বর, UN 1267 স্যাংশনস রেজিমে অতিরিক্ত শক্তি পেল ভারত। দুই দেশ যৌথভাবে এলইটি ও জয়েন্ট জৈশ-ই মোহাম্মদের
প্রক্সি, স্পন্সর, ফান্ডার ও ব্যাকারদের জন্য অতিরিক্ত ইউএন স্যাংশন এবার দাবি করতে পারবে। এর অর্থ বৈশ্বিক সম্পদ জব্দ, অ্যাসেট ফ্রিজ, ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান, অস্ত্র সরবরাহ নিষেধ বা আর্মস এম্বার্গো, এই সবগুলো এই জঙ্গি নেটওয়ার্কগুলোর আন্তর্জাতিক কার্যক্রমকে একেবারে দুর্বল করে দেবে। 3 নম্বর, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, ওই পহেলগাঁও ঘটনার, এদেরকে আমেরিকা ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও বলেছে এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট এসডিজিটি হিসেবে ঘোষণা করে দিয়েছে এই বৈঠকে। এটি গুরুত্বপূর্ণ কারণ টিআরএফ হলো লস্কর-ই তৈবার একটা প্রক্সি যারা পহেলগাঁও হামলা চালু করেছিল, পরিচালনা করেছিল। চতুর্থত, এফএটিএফ প্ল্যাটফর্মে ভারতের অবস্থান শক্তিশালী হলো। এই দেশ এফএটিএফ এর সমন্বিত কর্মসূচি চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর কি পরিণাম? এর পরিণামে পাকিস্তান, বাংলাদেশ এরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে কোনো আর্থিক সংগঠন থেকে কোনো টাকা লোন পাবে না। এরা ব্ল্যাকলিস্টেড হয়ে গেল। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর উপর তাহলে কি প্রভাব হবে একটু দেখি। জামাতুল আনসার ও হুজি বাংলাদেশের সদস্যদের ফান্ডিং চ্যানেল বন্ধ হবে এবার। এই দলগুলো এলইটির সঙ্গে যুক্ত, তাই অতিরিক্ত ইউএন ডিজাইনেশন তাদের সৌদি আরব, মালয়েশিয়া, হাওলার এইসব জায়গা থেকে হাওলা নেটওয়ার্কের মাধ্যমে আসা তহবিল বন্ধ করে দিতে পারে। এর সবথেকে বড় কথা, এর একটা বিরাট চাপ আসবে ইউনূস সরকারের ওপর, কারণ তারাই কিন্তু এই সংগঠনগুলোকে তোল্লাই দিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, টেরর ফান্ডিং নেটওয়ার্কে চাপ আসবে এফএটিএফ এর তত্ত্বাবধানে। হাওলা, ক্রিপ্টো, এনজিও কভার, এগুলো শনাক্তকরণ বাড়বে। যে এনজিও খুলে এইসব কাজ করা সেগুলো বন্ধ হবে এবং এই গ্রুপগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তৃতীয়ত, আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এই দলগুলোর উচ্চ পর্যায়ের কমান্ডারদের, যেমন ধরুন জসিম-উদ্দিন রেহমানি, ইনি সারা পৃথিবী ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন, তিনি তার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছেন। ট্রেনিং বা সমন্বয়ের জন্য ইনি বিদেশে যেতে পারবেন না এবং এর মতো যারা আছে তারাও বিদেশে যেতে পারবে না। 3 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ 4 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর ভারতের চাপ আরও বাড়বে। আমেরিকা থেকে প্রশ্রয় এই সরকার পাবে না। পঞ্চমত, বাংলাদেশের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানো আরও সহজ হলো। অপারেশন সিন্দুরের মতো জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভারত ভবিষ্যতে আরও প্রোঅ্যাক্টিভ হতে পারবে। সব মিলিয়ে ইউনূসের মদতে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের যে চাষ শুরু হয়েছিল পাকিস্তানের আইএসআই এর তত্ত্বাবধানে, সেটা বিপুলভাবে বাধাগ্রস্ত হলো। এমনিতেই রাশিয়া ভারতের পাশে, এবার সব বুঝে আমেরিকাও এসে দাঁড়াতে বাধ্য হলো ভারতের পাশে। তাহলে বুঝতেই পারছেন কি হবে, ভারত কোন জায়গায় উঠে গেল। এখনকার মতো এখানেই রাখছি। ভারত এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, ভুল বুঝবেন না, কথাটি আমার নয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন নিরাপত্তা নীতি, সেটির আলোকেই আমি কথাটি বললাম। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু ভাবা হচ্ছে ভারতকে। আর এই নতুন নীতির সবচেয়ে বড় ধাক্কা লাগছে বা লাগতে পারে বাংলাদেশের উপর, অর্থাৎ ইউনূস সরকারের উপর। গত 5 ডিসেম্বর প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, যে নতুন নিরাপত্তা নীতি, এটি শুধু নীতি নথি নয় বলা হচ্ছে, এটা মূলত ভারতের প্রতি আমেরিকার নতুন শ্রদ্ধার্ঘ্য। শুনেই অবাক লাগছে না যে ভারতের সঙ্গে জরিমানা শুল্ক নিয়ে যেই ধরনের টানাপোড়েন, তার প্রেক্ষিতে এই ঘটনাটি। এর সঙ্গে পুতিনের সফর সহ বৈশ্বিক রাজনীতি, ভূ রাজনীতি জড়িয়ে আছে, এটি আপনারা বুঝতে পারেন। এবং এই যে শ্রদ্ধার্ঘ্য বলছে, এর পাশাপাশি এটি বাংলাদেশের জন্য একটি স্পষ্ট বার্তা। দক্ষিণ এশিয়ার খেলায় এখন মাস্টার কন্ট্রোল রুম হচ্ছে দিল্লিতে, এটি বুঝতে হচ্ছে। মোদির টিম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টিম বলা হচ্ছে। টিম তো অনেক বড়, কিন্তু একেবারে ঘনিষ্ঠ একটি টিমের কথা বলা হচ্ছে, কার্যকর একটি টিমের কথা বলা হচ্ছে। এই টিমে কারা কারা রয়েছে? মিস্টার অজিত দোভাল,
ডক্টর এস জয়শঙ্কর এবং বিক্রম মিশ্রি, একজন নিরাপত্তা উপদেষ্টা, একজন পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন পররাষ্ট্র সচিব। এদেরকে নিয়ে যে টিমটি, এই টিমকে বলা হচ্ছে দিল্লির জেমস বন্ড স্কোয়াড। তারাই নাকি আমেরিকার মতো সুপার পাওয়ারকেও নিরাপত্তা নীতিতে পথ দেখিয়ে চলেছেন। মানে দিল্লির সাউথ ব্লক এর সঙ্গে পেরে উঠছে না ওয়াশিংটন, এরকমই বলছেন কূটনীতিকরা। তো প্রশ্ন হচ্ছে এখানে বাংলাদেশ কেন বিপাকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস কেন বিপাকে, এই কথাগুলো আসছে। জবাব মিলছে এভাবে, কারণ নতুন মার্কিন নীতি অনুযায়ী ভারত এখন ইন্দো প্যাসিফিক নিরাপত্তার প্রধান স্তম্ভ। এখন থেকে দক্ষিণ এশিয়ার যে কোনো বড় সিদ্ধান্ত ভারতকে প্রথম প্রশ্ন করবে ওয়াশিংটন, অথবা ভারতের কাছে প্রথম জানতে চাইবে। এই নিরাপত্তা নীতির আলোকে এমনটি বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে জঙ্গিবাদ, নির্বাচন, সন্ত্রাস, রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুতেই ভারতীয় মূল্যায়নকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র। এটাই আসলে ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। কারণ ভারতের স্পষ্ট অবস্থান, ঢাকায় এমন সরকার থাকা উচিত যাদের উপর নয়াদিল্লি আস্থা রাখতে পারে। আর এই ব্যালেন্সটাই এখন ভারতের জন্য বড় মাথা ব্যথা, মানে ব্যালেন্সটা নেই আসলে এখন। একটা বিষয় খেয়াল করুন, এই যে নতুন আপনার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, নতুন নিরাপত্তা নীতি, এইটাতে চীনকে আর প্রধান প্রতিদ্বন্দ্বী বলা হয়নি। এর আগের নীতিতে কিন্তু চীনকে প্রধান প্রতিদ্বন্দ্বী বলা হয়েছিল, যেখানে ভারতের ভূমিকা তুলে ধরা হয়েছে প্রথম সারিতে, এবার চীনের বদলে। এছাড়া ইন্দো প্যাসিফিক মহাসাগরের সুরক্ষার কথা তো বললাম, সেখানে নয়া দিল্লিকে অবদান রাখতে উৎসাহিত করছে ওয়াশিংটন, মানে ধরে রাখতে চাইছে। এর সঙ্গে যুক্ত হবে কখনো কখনো অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে কখনো ত্রিপাক্ষিক, কখনো চতুর্ভুজ স্তরের বৈঠক। বুঝতেই পারছেন, এটি এই অঞ্চলকে পরিচালনার জন্য এই কৌশলগুলো কাজ করবে। তো যাই হোক, এখানে বাংলাদেশের জন্য ঝুঁকিটা কোথায়, ঝুঁকিটা কি আসলে? ভারতের কথার ওজন এখন আগের চেয়ে বহুগুণ বেশি হবে, এটি খুব স্বাভাবিক, এই নীতির কারণে বলা হচ্ছে। দুই, বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন, নিরাপত্তায় তিন বিষয়ের উপর ভারতীয় ইনপুটই মুখ্য হবে, এটি বলা হচ্ছে। মানে ভারত যা বলবে, মানে প্রকারান্তরে ভারতের আধিপত্য সৃষ্টি হবে, এটি বলা হচ্ছে। তিন, ইউনূস সরকারকে একই সঙ্গে ভারত এবং আমেরিকার শর্ত মেনে চলতে হবে। এটি খুব কষ্টকর একটি জায়গা। ওয়াশিংটন খুব দ্রুত ঢাকায় একজন উচ্চপদস্থ দূত পাঠাচ্ছে, এটি আমরা জানি। এই দূতের কাজই নাকি হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটনের যৌথ নীতি বাস্তবায়ন। অর্থাৎ ভারত এখন শুধু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নয়, প্রতিবেশী দেশ নয়, এখন ভারত হলো বাংলাদেশ নামক ফাইলের গুরুত্বপূর্ণ অভিভাবক। এই পরিবর্তন ইউনূস সরকারের জন্য সহজ নয়, কারণ নতুন নীতি বাংলাদেশের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে। কি বলছে সেখানে? ইন্ডিয়া ফার্স্ট, রিজিয়ন নেক্সট। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই ভয়ঙ্কর পরিবর্তন দেখে একটা কথাই মনে পড়ছে, প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে এখন শুধু দেশের মানুষের ক্ষোভ নয়, আন্তর্জাতিক আস্থা কমার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মার্কিন নয়া নিরাপত্তা নীতির খসড়ায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা চাই, অর্থনীতি চাই, মানে গতিশীল অর্থনীতি চাই, এবং রাজনৈতিক পূর্বাভাস যোগ্যতা চাই, প্রেডিকশনটা চাই তারা আসলে। কিন্তু গত 16 মাসে যা ঘটেছে, এখানে রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক পতন, রেকর্ড পরিমাণ বেকারত্ব, দুর্বলতম আইন শৃঙ্খলা পরিস্থিতি, রফতানি বাণিজ্যে ধস, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অচলাবস্থা, 6 কোটিরও বেশি মানুষের দারিদ্র সীমায় নেমে যাওয়া, এটা বাংলা বিশ্ব ব্যাংকের তথ্য। এসব দেখার পর ওয়াশিংটনের কাছে ইউনূস এখন স্ট্যাবিলিটি রিস্ক, অর্থাৎ ঝুঁকি। এ কারণেই মার্কিন নীতি প্রণেতাদের ভাষায় বাংলাদেশ নিডস প্রেডিক্টেবিলিটি, নট এক্সপেরিমেন্ট। আর এই এক্সপেরিমেন্টই হচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ। আসলে ভারতের কুশলী কূটনীতিতেই এই পুরো গেমটা পাল্টে যাচ্ছে বা পাল্টে গেছে। কি হয়েছে এখানে? ভারত খুব নীরবে কিন্তু অত্যন্ত হিসাব করে বাংলাদেশ ইস্যুতে নিজেদের অবস্থান সাজাচ্ছে।
দিল্লি ইতিমধ্যেই বুঝে গেছে ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্লাইড করছে। এটির অবস্থা খুবই ভঙ্গুর, নাজুক। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিরাপত্তার জন্যও হুমকি। দিল্লি তাই এখন তিনটি জায়গায় চাপ দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে অ্যাকচুয়ালি। এক, সীমান্ত নিরাপত্তা, এখন যেটি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। দুই, অর্থনৈতিক স্থিতিশীলতা, কারণ বাংলাদেশ দুর্বল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ঝুঁকিতে পড়বে, এটি ভারত মনে করছে। তিন, রাজনৈতিক ভবিষ্যৎ, এটি অকার্যকর প্রশাসনের ঝুঁকি ভারত নিতে চায় না। সবচেয়ে বড় কথা, ভারত এখন আমেরিকার সাথে কোঅর্ডিনেট করছে, ইউনূস সরকারের সাথে নয়। সম্পর্ক কোথায় তলানিতে গেছে এটা তো আমরা জানি। এটাই আসলে ইউনূস প্রশাসনের জন্য সবচেয়ে বড় বিপদ। এখন প্রশ্ন করতেই পারেন যে ইউনূস কেন এভাবে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছেন। গত 16 মাসে বাংলাদেশ কেবলই নামছে নিচের দিকে। বৈদেশিক বিনিয়োগ থেমে গেছে, গার্মেন্টসে অর্ডার কমেছে, চ্যালেঞ্জ বেড়েছে, বাড়ছে। ব্যাংকিং খাতের অবস্থা শোচনীয়, আমানতকারীরা দিশেহারা, শিল্প ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ নেই বললেই চলে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ একেবারে নাকাল। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, নিত্যপণ্যের দাম নাগালের বাইরে। যুব সমাজের বেকারত্ব ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে, রেকর্ড করছে এটি প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে ওয়াশিংটন, দিল্লি, মস্কো, এমনকি বেইজিং কারো কাছেই ইউনূস এখন সমাধান নন, বরং সমস্যার অংশ। বিশ্বের চোখে নেতৃত্ব মানে সততা, কঠিন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, রাজনৈতিক স্থিরতা প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়, অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে বিচক্ষণতা, কৌশলগত দক্ষতায় অগ্রণী ভূমিকা রাখতে সক্ষমতা। কিন্তু ইউনূস সাহেব প্রশাসনকে এমন ভাবে চালাচ্ছেন যেখানে তার নিজের জনপ্রিয়তার প্রচার চালু থাকলেও প্রয়োজনীয় ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে রাষ্ট্রযন্ত্র প্রায় অচল হয়ে পড়েছে। দেশে জনগণ হতাশ, ব্যবসায়ী সমাজ আতঙ্কে, আন্তর্জাতিক মিত্ররা প্রশ্ন তুলছে, ডাজ হি হ্যাভ দি ক্যাপাসিটি টু রান দ্য স্টেট? ভারত বলছে স্ট্যাবিলিটি চাই, আমেরিকা বলছে প্রেডিক্টেবিলিটি চাই, ইউরোপ বলছে মডারেট নেতৃত্ব চাই। কিন্তু এই তিনটির কোনোটি ইউনূসের নেতৃত্বে এখন দেখা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার কি এই সংকট মানতে রাজি? আর যদি না মানে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? অপ্রিয় হলেও সত্য, এই প্রশ্নের উত্তর এখন তৈরি হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটন থেকে। কারণ বাংলাদেশকে সামনে রেখে বড় খেলাটা এখন ওদের হাতেই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।